গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের যে এক্সামটা আসতে চলেছে তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 59 নাম্বার ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ এর আগে আমরা কিন্তু জিকেজিএস এর উপর থেকে 58টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে পরপর যে ক্লাসগুলো হয়ে গেছে প্রিভিয়াস ক্লাসগুলো, সেই ক্লাসগুলো পরপর সেখান থেকে দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বারবার বলছি, প্রত্যেক দিনে বলি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখতে পারো, আর সেকেন্ড কন্ডিশন হলো প্রথম থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু নির্দিষ্ট দিন অন্তর যদি রিভিশন করতে পারো, তাহলে গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা পিএসসির এক্সামে এই ক্লাসগুলোর মধ্যে থেকে 70 থেকে 80% কোশ্চেন কিন্তু একদম হুবহু কমন পেয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। ক্লাসের শুরুতে আরো আরেকটা কথা প্রত্যেককে বলছি, কেউ ক্লাসটা ডাউনলোড করে দেখবে না। এটা তোমাদের কাছে আমাদের তরফ থেকে, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 টিমের তরফ থেকে কিন্তু একটা ছোট রিকোয়েস্ট তোমাদের কাছে থাকছে যে কেউ ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না। লাইভ ক্লাস দেখা সম্ভব না হলে রেকর্ডেড থেকে যাচ্ছে, তো রেকর্ডেড ক্লাসটা তোমরা কিন্তু অনলাইনেই দেখবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, কবে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল? কত সালে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘেটে দেখো, দেখবে বহুবার এক্সামে দিয়েছে। শুধুমাত্র পিএসসির কথা বলছি না, আদার্স যে সমস্ত এক্সাম যেখানে জিকেজিএস এর কোশ্চেন তোমাদের আসে, প্রত্যেকটা এক্সামের জন্য এই ক্লাসগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা কথা আবারও বলছি, যে সাপোজ তুমি ধরো যে পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, পিএসসি মিসেলেনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক, বা এর পাশাপাশি অন্য কোনো স্টুডেন্ট হয়তো এসএসসির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তো তার জন্যও কিন্তু এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা কথা বলতে যাচ্ছি, যে সমস্ত এক্সামে জিকেজিএস আসে প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের চ্যানেলে 3টে ক্লাস জিকেজিএস এর ক্লাস প্রোভাইড করা হয়। একটা পুলিশ স্পেশাল, একটা পিএসসি স্পেশাল, আর একটা এসএসসি স্পেশাল। তো প্রত্যেকটা ক্লাসই কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য বেনিফিট। তাই যারা পিএসসির জন্য শুধু প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো, এসএসসির জন্য যে জিকেজিএস এর ক্লাস চলছে এবং পুলিশের জন্য যে জিকেজিএস এর ক্লাস চলছে সেই ক্লাসগুলো কিন্তু ফলো করবে, সেগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো কোশ্চেন দেখো, কোশ্চেনের অ্যান্সার কি হবে? গান্ধী আরউইন চুক্তি কবে হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 সালে। অপশন বি এর সঠিক অ্যান্সার। এখানে তোমাদের এক্সাক্ট ডেট মনে রাখতে হবে। গান্ধী আরউইন চুক্তি এক্সাক্ট কোন তারিখে হয়েছিল? তো 5 মার্চ, 5 মার্চ 1931 সালে গান্ধী এবং তৎকালীন যিনি ভাইসরয় ছিলেন আরউইন, তো সেই কারণে নাম হয়েছে কি গান্ধী আরউইন। তো গান্ধী আরউইন চুক্তি হয়। এই গান্ধী আরউইন চুক্তিটা দিল্লি প্যাক্ট নামেও পরিচিত। তাই যদি কোশ্চেন দেয় যে দিল্লি প্যাক্ট কবে হয়েছিল বা দিল্লি প্যাক্ট বলতে কোন চুক্তির কথা বোঝানো হচ্ছে, তো অ্যান্সার কি হবে? গান্ধী আরউইন চুক্তি হয়েছিল কবে? হয়েছিল 5 মার্চ 1931 সালে। কেন হয়েছিল এই গান্ধী আরউইন চুক্তি? যারা ইতিহাস বা ক্লাস ভালোভাবে পড়েছো বা ইতিহাস বই পড়েছো তারা আশা করি অ্যান্সার দিতে পারবে। তো এই চুক্তিটা হওয়ার কারণ হলো রাউন্ড টেবিল বৈঠক, অর্থাৎ গোল টেবিল যে বৈঠক, সেই টাইমে কি হচ্ছিল? ইংল্যান্ডে গোল টেবিল বৈঠক হচ্ছিল। কটা গোল টেবিল বৈঠক হয়েছে? 3টে গোল টেবিল বৈঠক হয়েছে। তো প্রথম যে গোল টেবিল বৈঠক হয়েছিল, সেই গোল টেবিল বৈঠকে কংগ্রেসের কেউ কিন্তু পার্টিসিপেট করেনি। যেহেতু কংগ্রেসের কেউ পার্টিসিপেট করেনি, তো ইংল্যান্ডের তরফ থেকে প্রেশারাইজ করা হয়েছে যে কংগ্রেসের কেউ কোনো ব্যক্তি যেন দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করে। সেই কারণে গান্ধীজির সাথে তৎকালীন ভাইসরয় যিনি ছিলেন আরউইন, তিনি কিন্তু চুক্তি করেছিলেন, এবং এই চুক্তি অনুসারে কি হয়, কংগ্রেস প্রথমবার কিন্তু দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করে। আচ্ছা, এখানে অন্যান্য যে সালগুলো দেওয়া আছে, সালগুলো যদি আমরা রিলেট করি, প্রত্যেকটা সালই কিন্তু ইম্পর্টেন্ট। 1929 বলো, 31 বলো, পরপর 4টে সালই কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, 1929 সালে কেন ইম্পর্টেন্ট? 1929, এই 1929 সালে কংগ্রেসের যে অধিবেশন, কংগ্রেসের যে সেশন, ইংলিশে বলবো সেশন আর বাংলাতে বলবো অধিবেশন, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল লাহোর। এই লাহোর অধিবেশন কেন ইম্পর্টেন্ট? কারণ হলো এই লাহোর যে অধিবেশন হয়েছিল, এই অধিবেশনে প্রথমবার প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি ওঠে। তাই কোশ্চেন দেয় তোমাদের, দেখবে যে
পূর্ণ স্বরাজের দাবি প্রথমবার কোন অধিবেশন থেকে উঠেছিল? অ্যান্সার হবে কি লাহোর অধিবেশন থেকে পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল। কত সালে সেটা হয়েছিল? 1929 সালে লাহোর অধিবেশন থেকে কংগ্রেসের পূর্ণ স্বরাজের কিন্তু দাবি ওঠে। 1930 সালে আসো, পরের সাল পরবর্তী 1929-এর পরে 1930-এ কি ইম্পর্টেন্স? 1930-এ কিন্তু দুটো ইম্পর্টেন্স, একটা হলো 1929-এ 12 মার্চ 1929 তারিখে ডান্ডি অভিযান শুরু হয় এবং কয়েকদিন যাওয়ার পর প্রায় বলতে পারো তোমাদের 18 আর 6 24-25 দিন যাবার পর কিন্তু পরের মাসে 6 এপ্রিল 1930 তারিখে ডান্ডিতে পৌঁছান। কে পৌঁছান? গান্ধীজি। তো পৌঁছে কি হয়? ডান্ডি মার্চ, ডান্ডি গুজরাটের ডান্ডি নামক জায়গাতে পৌঁছে যান এবং পৌঁছে সেখান থেকে তিনি কিন্তু লবণ তৈরি করেন। তো লবণ সত্যাগ্রহ কবে হয়েছিল বা ডান্ডি মার্চ কবে হয়েছিল? সবকিছুই হবে কিন্তু 1930 সাল। তো 1930 সালে ডান্ডি মার্চ হয়, 1930 সালে লবণ সত্যাগ্রহ হয়েছিল। কার নেতৃত্বে? গান্ধীজির নেতৃত্বে। আরেকটা কোশ্চেন এখান থেকে দেবে যে আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়েছিল? আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স কবে শুরু হয়েছিল? তো অ্যান্সার হবে 1930 সালে। 1930 সালে আইন অমান্য আন্দোলনে কিন্তু শুরু হয়। নেক্সট দেখো পুনা প্যাক্ট। যদি কোশ্চেন দেয় পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছে, কত সালে হয়েছে? তো পুনা প্যাক্ট হয়েছে 1932 সালে। কাদের মধ্যে হয়েছিল পুনা প্যাক্ট? তো পুনা প্যাক্ট হয়েছিল গান্ধীজি এবং বি আর আম্বেদকারের মধ্যে। আম্বেদকারের মধ্যে হয়েছিল পুনা চুক্তি। কোথায় হয়েছিল এই পুনা চুক্তিটা? হয়েছিল জেলের মধ্যে। কোন জেলে? ইয়ারবেদা জেলে কিন্তু পুনা চুক্তি হয়। কোথায় এই জেলটা? মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত ইয়ারবেদা জেলে কিন্তু হয়েছিল গান্ধীজি এবং আম্বেদকারের মধ্যে পুনা প্যাক্ট। তাহলে দিল্লি প্যাক্ট বললে কি হবে? গান্ধী আরউইনের মধ্যে যে চুক্তিটা হয়েছিল সেটাই দিল্লি প্যাক্ট নামে পরিচিত। আর পুনা প্যাক্ট কার মধ্যে হয়েছিল? গান্ধীজি এবং বি আর আম্বেদকারের মধ্যে। আচ্ছা, গোলটেবিল বৈঠকের প্রসঙ্গ যেহেতু এসে, গোলটেবিল বৈঠক কোন গোলটেবিল বৈঠক কোন সালে হয়েছে? এক্সামে কোশ্চেন দেয়। তো এখানে নোট করো যে প্রথম গোলটেবিল বৈঠক যে কোনো একটা মনে রাখলে বাকিগুলো ইজিলি মনে থাকবে। কিভাবে? দেখো, প্রথম গোলটেবিল বৈঠক। তো প্রথম গোলটেবিল বৈঠক কত সালে হয়েছিল? 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক হয়। এই গোলটেবিল বৈঠকে কংগ্রেস কিন্তু অংশ নেয়নি। দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স কবে হয়েছিল? ঠিক এর পরের বছর 1931 সালে। এই যে 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছে, এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু কংগ্রেস অংশগ্রহণ করেছিল। এরপর পরবর্তী অর্থাৎ লাস্ট গোলটেবিল বৈঠক ছিল তৃতীয় গোলটেবিল বৈঠক। তৃতীয় গোলটেবিল বৈঠক কবে হয়? 1932 সালে তৃতীয় গোলটেবিল বৈঠক হয় এবং এই গোলটেবিল বৈঠকে কিন্তু কংগ্রেস অংশগ্রহণ করেনি। তাই কোশ্চেন দেয় কোন কোন গোলটেবিল বৈঠকে কংগ্রেস অংশগ্রহণ করেনি? তো অ্যান্সার হবে প্রথম এবং তৃতীয়। ঘুরিয়ে দেবে কোন গোলটেবিল বৈঠকে কংগ্রেস অংশগ্রহণ করেছিল? তো অ্যান্সার হবে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস অংশগ্রহণ করেছিল। এবার এখান থেকে যে কোশ্চেনটা তোমাদের এক্সামে দেয় যে তিনটি গোলটেবিল বৈঠক, এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি গোলটেবিল বৈঠকে কে অংশগ্রহণ করে? তো তিনটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ দুজন ব্যক্তি করেছিল, অলরেডি কিন্তু পড়িয়েছি। একজন হলেন বি আর আম্বেদকর, আরেকজন হলেন তেজ বাহাদুর সাপ্রু।
B.R. আম্বেদকর অ্যান্ড তেজ বাহাদুর শাহপুরু, এরা দুজন ব্যক্তি যারা 3টে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করে। একটা কথা বারবার বলি প্রত্যেকটা ক্লাসেই, এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের এখানে আলোচনা করা হচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোনো না কোনো এক্সামে কোশ্চেন এসেছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে একটা কোশ্চেনের মধ্যে যেগুলো আমরা এক্সট্রা ফ্যাক্ট আলোচনা করলাম, এই ফার্স্ট কোশ্চেনের ক্ষেত্রে যদি তুমি দেখো, তো এর মধ্যে কিন্তু দেখতে পাবে প্রায় 15 থেকে 16টা কোশ্চেন কিন্তু লুকিয়ে আছে। 15 থেকে 16টা কোশ্চেন কিন্তু এখানে আলোচনা করেছি। তো এগুলো যে লেখানো হলো, এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ পিডিএফ এ ডাউনলোড করতে পারবে না। কিভাবে পিডিএফ ডাউনলোড করবে, নিচে দেখো যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে @theLearningExpertSD, টেলিগ্রামে গিয়ে এটা লিখে সার্চ করলে আমাদের গ্রুপ তোমাদের সামনে চলে আসবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের কোন পিডিএফ গুলো পাবে এখন থেকে, শুধুমাত্র প্রিন্টেড যেগুলো আছে কোশ্চেন অ্যান্সার, সেইগুলোই পিডিএফ আকারে পাবে। তো আজকে যে ক্লাস দেখছো বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি, অর্থাৎ 58টা যে ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো বা আজকের ক্লাস বা ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা এই টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। বারবার বলছি, যেগুলো লেখানো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে। তো নেক্সট কোশ্চেন চলে আসো, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিল? অনুশীলন সমিতি, তো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথ নাথ মিত্র। প্রমথ নাথ মিত্র অনুশীলন সমিতি কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবার এখান থেকে দেখো যে কিছু ইম্পর্টেন্ট তোমাদের সমিতি যেমন আছে, পড়িয়েছিলাম তোমাদের যে ব্রহ্ম সমাজ, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, এগুলো কে প্রতিষ্ঠা করে। তো এগুলো একবার রিভিশন করিয়ে দিচ্ছি। যারা রেগুলার বেসিসে ক্লাস করছো তাদের রিভিশন হয়ে যাচ্ছে, যারা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বারবার বলছি নোট ডাউন করে নেবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, বিশ্বাস না হলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে থেকে নেবে। তো লেখো ফার্স্টে প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ, 3টে সমাজ আছে পরপর, না 3টে নয় 4টে আছে, প্রার্থনা আছে, ব্রহ্ম সমাজ আছে, আর একটা লেখো আর্য সমাজ, আরেকটা লেখো সত্য শোধক সমাজ, সত্য শোধক সমাজ। তো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন আত্মরাম পাণ্ডুরঙ্গ। আচ্ছা, এইগুলো যদি মুখস্থ না হয়, অনেকে যারা অনেকদিন আগে থেকে ক্লাস দেখছো এই চ্যানেলে, তাদের যদি মুখস্থ না হয়, একটা কথা বলবো, এইগুলোকে একটা কাগজে লিখবে, যেখানে তোমাদের স্টাডি টেবিল আছে, যেখানে পড়তে বসো বা যেখানে তোমরা শুতে যাও, তার আশেপাশের দেয়ালে কিন্তু এটাকে মেরে রাখবে এবং প্রত্যেকদিন একবার করে রিভিশন করবে। 10 দিন পরে দেখবে যে প্রত্যেকটা নামই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে গেছে। এরকম যে জিনিসগুলো মুখস্থ হয় না, সেগুলো একই প্রসেসে তোমরা অ্যাপ্লাই করে দেখবে, যে জিনিসগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রয়। আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট দেখো সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা? জ্যোতিবা ফুলে। নেক্সট লেখো সভা। দুটো সভা, একটা হলো আত্মীয় সভা, আর একটা লেখো তত্ত্ববোধনী সভা। আত্মীয় সভা অ্যান্ড তত্ত্ববোধনী সভা, প্রতিষ্ঠাতাকে আত্মীয় সভা এবং তত্ত্ববোধনী সভার। তো আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। তাহলে রাজা রামমোহন রায় দুটো, একটা সভা আর একটা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, ব্রহ্ম সমাজ এবং আরেকটা কি আত্মীয় সভার তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কোশ্চেন দিয়েছিল তোমাদের একটা এক্সামে যে আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা হয়, তো সালটা মনে রাখবে 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল। আর তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠা কে করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী সভার তিনি কিন্তু
প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট লেখো, দুটো সোসাইটি লেখাবো, একটা হলো এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে। আরেকটা লেখো থিওসফিক্যাল সোসাইটি, থিওসফিক্যাল, থিওসফিক্যাল সোসাইটি। থিওসফিক্যাল সোসাইটিটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতাকে, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন মাদাম হেলেনা। শুধুমাত্র এইটুকু নাম মনে রাখবে, কি বললাম, মাদাম হেলেনা, মাদাম হেলেনা, মাদাম হেলেনা পেত্রোভানা ব্লাভাটস্কি হলো পুরো নাম। আর এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম জোন্স। কে? উইলিয়াম জোন্স, উইলিয়াম জোন্স হলেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। নেক্সট লেখো, নেক্সট এখান থেকে সমিতি লেখো, তিনটে সমিতি, যার মধ্যে একটা তো এখানে হয়ে গেল, এখানে ছিল কি অনুশীলন সমিতি। তো দুটো লেখো এখান থেকে, যে ভারত সেবা সমিতি, ভারত সেবা, ভারত সেবা সমিতি প্রতিষ্ঠাতাকে। আর নেক্সট লেখো অনুশীলন তো ছিল, নেক্সট লেখো অনুশীলন সমিতির আরেকটা স্পেসিফিক করে দেবে যে ঢাকায় কে অনুশীলন সমিতি, ঢাকায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন, ঢাকায় অনুশীলন, অনুশীলন সমিতি, ঢাকায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন। তো যে অনুশীলন সমিতিটা এখানে কোশ্চেন ছিল, এই অনুশীলন সমিতিটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এই অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন প্রমথনাথ মিত্র, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1902 সালে, 24 মার্চ 1902 সালে কিন্তু অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয়। এবং এই সমিতিটা ছিল বাংলার প্রথম কিন্তু গুপ্ত সংগঠন। এছাড়া আরো আরেকটা অনুশীলন সমিতি, সেটা কিন্তু বাংলাদেশের ঢাকায় হয়েছিল, এবং সেটা এর থেকে জাস্ট 3 বছর পর ঢাকার অনুশীলন সমিতির গঠন হয় 1905 সালে। কে গঠন করেছিলেন? পুলিন বিহারী দাস। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, পুলিন বিহারী, পুলিন বিহারী দাস, পুলিন বিহারী দাস। তাই খেয়াল রাখবে, ঢাকায় অনুশীলন সমিতি জানতে চাইছে না শুধুমাত্র অনুশীলন সমিতি? শুধুমাত্র অনুশীলন সমিতি বললে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে প্রমথনাথ মিত্র। আর ঢাকায় অনুশীলন সমিতি বললে তখন অ্যান্সার হবে পুলিন বিহারী দাস। কিন্তু অনেক এক্সামে দেখা গিয়েছে যে প্রমথনাথ মিত্র কিন্তু অপশানে থাকে না, না থেকে শুধুমাত্র, আর কোশ্চেনটাও দেবে যে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে, অপশানে কিন্তু পুলিন বিহারী দাস থাকে কিন্তু প্রমথনাথ মিত্র থাকে না। যদি এমনটা হয় তখন কিন্তু পুলিন বিহারী দাস মেরে আসবে, তখন পুলিন বিহারী দাসটাকেই কিন্তু ধরে নেওয়া হবে, সেটা ঢাকারই কিন্তু জানতে চাইছে এক্সামিনার। আর ভারত সেবা সমিতি কে কে প্রতিষ্ঠা করেন? ভারত সেবা সমিতি জি.সি. গোখলে, গোপাল কৃষ্ণা গোখলে, গোপাল কৃষ্ণা গোখলে, গোপাল কৃষ্ণা গোখলে ভারত সেবা সমিতির কিন্তু প্রতিষ্ঠাতা। নেক্সট লেখো খুদাই ই খিদমতগার, খুদাই ই খিদমতগার, খুদাই ই খিদমতগারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খান আব্দুর গফফর খান, খান, খান আব্দুর গফফর খান, খান আব্দুর গফফর খান ছিলেন খুদাই ই খিদমতগারের প্রতিষ্ঠাতা। কোশ্চেন দেবে ভারত সভা অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, ভারত সভা অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইনি 1876 সালে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, 1876 সালে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন অর্থাৎ ভারত সেবার কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি খাতায় কিন্তু নোট ডাউন করবে। নেক্সট কোশ্চেন দেখো, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে?
কোন দেশের সাথে? তো আমাদেরই মানে পশ্চিমবঙ্গেরই প্রতিবেশী যে দেশটা আছে বাংলাদেশ, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ হিসাবে কিন্তু নেপালও আছে, ভুটানও আছে। তো সব থেকে বেশি বর্ডার শেয়ার করছে ভারত কার সাথে? বাংলাদেশের সাথে কিন্তু সব থেকে বেশি বর্ডার শেয়ার করে। কত কিলোমিটার বর্ডার শেয়ার করে? এক্সাক্ট ভ্যালু মনে রাখবে, 4096.7 কিলোমিটার, 4096.7 কিলোমিটার কিন্তু বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে। বাংলাদেশে কিন্তু এখন তোমরা দেখেছো নিউজে কিন্তু অনেক হাইলাইটেড আছে, সেখানে কিন্তু অনেক সেই দেশে ঝামেলা চলছে, বিশেষ করে সেখানে যে সংরক্ষণ, সেই সংরক্ষণটাকে তুলে দেওয়ার জন্য এবং মেরিট বেসিসে যাতে এক্সামে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয়, চাকরির এক্সাম, সেখানে যাতে মেরিট বেসিসে সেখানে নিয়োগ হয়, সেই ক্ষেত্রেই কিন্তু আন্দোলন চলছে। তো পার্সোনাল আমি যদি বলতে চাও যে আমার পার্সোনাল দিক থেকে যে ঠিকই আছে, মেরিট বেসিসে হওয়া উচিত। তবে কি এসসি এসটিদেরও কিন্তু সুযোগ দেওয়া উচিত, কোন ক্ষেত্রে? যাতে তারা ফাইন্যান্সিয়ালি মানে ছোট থেকে যখন তারা পড়াশোনা করছে, এটা জাস্ট আমার পার্সোনাল রায়, এটা কারোর ক্ষেত্রে বলছি না। তো ছোট থেকে যখন তারা পড়াশোনা করছে, ফাইন্যান্সিয়াল দিক থেকে গভর্নমেন্ট তাদেরকে সাপোর্ট করা উচিত। কিন্তু আলটিমেট লাস্টে এসে যখন কোনো একটা এক্সাম দিয়ে সে চাকরি পাবে, তো সেখানে কিন্তু মেরিট বেসিসে হওয়া উচিত, যেটা আন্দোলন কিন্তু বাংলাদেশে চলছে। তো যাই হোক, এখান থেকে দেখো বাংলাদেশের যদি কোশ্চেন দেয় যে বাংলাদেশের পিএম কে, তো বাংলাদেশের পিএম হলেন শেখ হাসিনা। আর রিসেন্টলি কিন্তু তিনি রিজাইন দিয়েছেন, তাদেরকে রিজাইন দিতে বাধ্য করেছে শেখ হাসিনা এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এবং সেখানকার সেনাপ্রধান কিন্তু মানে বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের যে কানুন আছে, মানে কানুন নিয়ন্ত্রণের জন্য, আইন নিয়ন্ত্রণের জন্য দায়িত্বভার নিজের হাতে তুলে নিয়েছেন। তো বাংলাদেশের যদি কোশ্চেন দেয় যে বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন হলেন বাংলাদেশের প্রেসিডেন্ট। বাংলাদেশের ক্যাপিটাল কি? ক্যাপিটাল হলো ঢাকা। যেহেতু রিসেন্টলি ঘটনাগুলো হচ্ছে, তো এক্সামে পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশ থেকে কিন্তু এই সমস্ত কোশ্চেন দিতে পারে। আর বাংলাদেশের কারেন্সি কি? বাংলাদেশের কারেন্সি হলো টাকা। এগুলো কিন্তু মনে রাখবে। তাহলে ভারত সব থেকে দীর্ঘতম বর্ডার শেয়ার করে কার সাথে? দীর্ঘতম বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে। আর যদি কোশ্চেন দেয় যে ভারত সব থেকে কম আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে, সব থেকে কম আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে কার সাথে? তো আন্তর্জাতিক সব থেকে কম বর্ডার শেয়ার করে আফগানিস্তানের সাথে। আফগানিস্তান কত কিলোমিটার? এটাও কিন্তু মনে রাখতে হবে, মাত্র 106 কিলোমিটার বর্ডার শেয়ার করে আফগানিস্তানের সাথে। আর সব থেকে বেশি বর্ডার শেয়ার করে কার সাথে? সব থেকে বেশি বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে। এবার এখান থেকে কোশ্চেন দিতে পারে যে ভারত, আচ্ছা কোশ্চেনটা বলি, যে কোশ্চেন দিতে পারে যে ভারত আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে কটা দেশের সাথে? মানে ল্যান্ড যে বর্ডারটা, ভারতের ল্যান্ড বর্ডার, সেটা কটা দেশের সাথে শেয়ার করে। তার জন্য দেখো আমি এখানে ম্যাপ রেখেছি। কোশ্চেন কিন্তু দেয় কি ভারত আন্তর্জাতিক মানে ল্যান্ড বর্ডার শেয়ার করে কটা দেশের সাথে? তো 7টা দেশের সাথে কিন্তু ভারত ল্যান্ড বর্ডার শেয়ার করে। খেয়াল করো, এখানে আমি মার্কিং করছি, এখানে দেখো আছে পাকিস্তান, তো পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করছে। আফগানিস্তানের সঙ্গে এইটুকু জায়গা, যেটা একদম ভারতের জম্মু কাশ্মীরে, যেখানে কালো রঙে আমি মার্কিং করছি, তো আফগানিস্তানের সাথে কিন্তু বর্ডার শেয়ার করছে, ল্যান্ড বর্ডার। তারপরে দেখো এই সাইডে কি, এখানে অক্সাই চীন আছে, চীন, এইগুলো সব চীনের বর্ডার, তো চীন কিন্তু বর্ডার শেয়ার করছে ভারতের সাথে। তারপরে দেখো নেপাল কিন্তু ভারতের সাথে বর্ডার শেয়ার করছে। তারপরে দেখো আছে এখানে ভুটানও কিন্তু ভারতের সাথে বর্ডার শেয়ার করছে। তারপরে ভারতের সব থেকে বেশি বর্ডার শেয়ার করছে কোন দেশ? বাংলাদেশ, তো বাংলাদেশও কিন্তু
এখানে বর্ডার শেয়ার করছে। এবং লাস্ট দেখো এদিকে আছে বার্মা অর্থাৎ মায়ানমারও কিন্তু ভারতের কটা রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে, এর আগের দিনে ক্লাসে পড়িয়েছি 4টে রাজ্য, অরুণাচল প্রদেশ, তার নিচে আছে নাগাল্যান্ড, তার নিচে আছে মণিপুর, তার নিচে আছে মিজোরাম, এই 4টের সাথে কিন্তু বর্ডার শেয়ার করে। তো প্রত্যেককে বারবার বলি প্রত্যেক দিনের ক্লাসে যে যখনই ফাঁকা টাইম থাকবে ম্যাপ দেখবে, ইন্ডিয়ান হোক বা পশ্চিমবঙ্গের হোক বা ওয়ার্ল্ডের ম্যাপ হোক, যাতে করে জিনিসগুলো মুখস্থ থাকে। এই যে ল্যান্ড বর্ডার কটা দেশের সাথে শেয়ার করে ভারত, এটা কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই। শুধুমাত্র ম্যাপ যদি তোমাদের আইডিয়া থাকে সহজেই চোখের সামনেই চলে আসবে যে কটা দেশ, তোমরা সাথে সাথে গুনে কিন্তু লিখতে পারবে। তো পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ অ্যান্ড মায়ানমার, এই 7টা দেশের সাথে ভারত কিন্তু ল্যান্ড বর্ডার শেয়ার করে। কিন্তু যদি কোশ্চেন দেয় যে ভারতের নেইবারিং কান্ট্রি কটা, ভারতের ভারতের নেইবার কান্ট্রি, ভারতের প্রতিবেশী দেশ, ভারতের প্রতিবেশী ভারতের প্রতিবেশী দেশ কটা, তখন অ্যান্সার কি হবে? ভারতের প্রতিবেশী দেশ হবে কিন্তু 9টা। কোন কোন 9টা? তো এই যে 7টা দেখালাম, এই 7টা তো অবভিয়াসলি প্রতিবেশী দেশ। এর পাশাপাশি জলের যে বর্ডার শেয়ার করে, মানে সি বর্ডার শেয়ার করে কার সাথে? শ্রীলঙ্কা, এখানে আছে দেখো শ্রীলঙ্কা। তো এর সাথে হবে 7টা দেশ, এবং এর সাথে হবে কি? শ্রীলঙ্কা। এবং এর সাথে হবে এই নিচে এই রকম জায়গায় আছে কিন্তু ছোট ছোট আকারে মালদ্বীপস। মালদ্বীপের ছবি তোমরা এই ইমেজে দেখতে পাচ্ছ না, ঠিক এর নিচেই আছে মালদ্বীপস। তো মালদ্বীপস, শ্রীলঙ্কা, এবং 7টা দেশ হলো পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চায়না, বাংলাদেশ, মায়ানমার। এই 9টা দেশ হলো কিন্তু ভারতের প্রতিবেশী দেশ। তো খেয়াল রাখবে কোশ্চেন কি জানতে চাইছে, প্রতিবেশী দেশ জানতে চাইছে না ল্যান্ড বর্ডার জানতে চাইছে। তো ল্যান্ড বর্ডার হলে হবে 7টা দেশ, আর প্রতিবেশী দেশ নেইবারিং কান্ট্রি বললে তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার লিখবে 9টা দেশের সাথে কিন্তু ভারত কি করছে? ল্যান্ড বর্ডার শেয়ার করছে। আচ্ছা, বাংলাদেশের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে যদি কোশ্চেন দেওয়া হয় যে বাংলাদেশের সাথে ভারতের কটা রাজ্য ল্যান্ড বর্ডার শেয়ার করে, বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে কটি রাজ্য? বর্ডার শেয়ার করে ভারতের কটা রাজ্য? ভারতের 5টি রাজ্য। এটাও যদি তোমাদের ম্যাপ মুখস্থ থাকে তাহলে ইজিলি, মানে ম্যাপ যদি দেখা প্র্যাকটিস থাকে ইজিলি মনে রাখবে। কোন কোন রাজ্য? দেখো ওয়েস্ট বেঙ্গল, ম্যাপে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের উপরে দেখো কি আছে? ওয়েস্ট বেঙ্গলের ঠিক উপরেই আছে দেখো আসাম। তো ওয়েস্ট বেঙ্গল হলো, আসাম হলো। আসামের ঠিক নিচে দেখো আছে মেঘালয়, ঠিক নিচে দেখো কি আছে? মেঘালয়। তারপরে মেঘালয়ের ঠিক নিচে এই যে হলুদ মতো যেটা, এটা হলো কি? ত্রিপুরা। এবং লাস্ট দেখো মিজোরাম। ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড কি? মিজোরাম। এই 5টা রাজ্য কিন্তু বাংলাদেশের সাথে, ভারতের এই 5টা রাজ্য বাংলাদেশের সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করে। আর মায়ানমারের সাথে কটা? 4টে রাজ্য, সেগুলো কিন্তু অলরেডি বলে দিয়েছি এর আগের ক্লাসে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর অ্যান্ড মিজোরাম। তো অ্যান্সার কি হবে? কোশ্চেনের অ্যান্সার হবে কি? সব থেকে দীর্ঘতম বর্ডার শেয়ার করছে কার সাথে? ভারত বাংলাদেশের সাথে। নেক্সট কোশ্চেন আসো, কোন গিরিপথটি সিকিমের সাথে চীনের সংযোগ রক্ষা করছে? কোন গিরিপথ? বারালাচালা, নাথুলা, মানা না জোজিলা? তো সিকিমে কোন গিরিপথ আছে? কোন গিরিপথকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় পাস। তো কোন গিরিপথ? ইংলিশে কি বলবো? পাস, মাউন্টেন পাস। তো কোন কোন গিরিপথ অর্থাৎ মাউন্টেন পাস সিকিম এবং চীনের সাথে সংযোগ রক্ষা করছে? তো অ্যান্সার হবে নাথুলা, অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। তো নাথুলা হলো পূর্ব সিকিম জেলার হিমালয় পর্বতমালার একটা গিরিপথ। এটা ভারতের সিকিম রাজ্যকে চীনের মানে তিব্বত, আগে তিব্বত ছিল, এখন তিব্বতটাকে চীন দখল করে নিয়েছে। তো চীনের তিব্বতের যে
স্বায়ত্ত যে শাসিত অঞ্চল আছে সে তার সাথে সংযুক্ত করেছে। আর নাথুলা যে গিরিপথটা আগে মানে অনেকদিন আগে যে সিল্ক রুট ছিল, সেই সিল্ক রুটে কিন্তু এই গিরিপথটা অবস্থিত ছিল, নাথুলা পাসটা। আচ্ছা, এখান থেকে ভারতের কিছু ইম্পর্টেন্ট মাউন্টেন পাস ম্যাপের সাহায্যে রিলেট করাবো, তো ভালোভাবে দেখে নাও। ফুল ইন্ডিয়ান ম্যাপ এখানে কিন্তু তোমাদের নোট ডাউন করানো আছে। এখানে দেখো যে, আচ্ছা ম্যাপটাকে আমি যদি দুটো ভাগে কেটে নিই তাহলে সহজে বোঝাতে সুবিধা হবে। একটা নর্থ ইন্ডিয়া, নর্থ এবং নর্থ ইস্ট সাইডটা একটা ভাগে কেটে নিচ্ছি, আর এখান থেকে আমি মিডিলে কর্কটক্রান্তি রেখা বরাবর দুটো পোর্শনে ভাগ করে নিই, তাহলে একটু বড় হয়ে যাবে, তাহলে তোমাদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে যে কোথায় কোন পাস আছে। তো এখানে দেখো উপরের পোর্শনটা আমি কেটে নিয়েছি। এখানে এই যে পাসটা আমার, এখানে কালিটা দেখবে লাল কালি দিয়ে মার্কিং করছি। তো এই যে পাসটা, এটাকে জম্মু কাশ্মীরের মধ্যে অবস্থিত, এখন বর্তমানে কিন্তু লাদাখে, আগে ছিল জম্মু কাশ্মীর, কারণ জম্মু কাশ্মীরকে এখন এইভাবে ভেঙে দিয়েছে, আর এই পোর্শনটা টোটালটা কিন্তু লাদাখ। আর এখান থেকে এই পর্যন্ত আছে কি পিওকে, আর এখান থেকে আছে আকসাই চীন, মানে এইটুকু এরিয়া আকসাই চীনের মধ্যে, এইটুকু এরিয়া কার মধ্যে, এটুকু এরিয়া কিন্তু পিওকে এর মধ্যে আছে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে। তো এখানে দেখো 1 নম্বর যেটা লেখা আছে, এই পাসটা কি জম্মু কাশ্মীরের মধ্যে লিখে রাখো, বুরজিলা পাস। তো কোশ্চেন দেয় যে বুরজিলা পাস কোথায় অবস্থিত, তো অ্যান্সার লিখবে জম্মু কাশ্মীরে অবস্থিত বুরজিলা পাস। নিচে 2 নম্বরে দেখো এই যে পাসটা, এই পাসটার নাম কি, এই পাসের নাম হলো বানিহাল। 3 নম্বর দেখো, 3 নম্বর যে পাসটা, 3 নম্বর পাসটা কি, জোজিলা পাস। তো কোশ্চেন দেয় যে জোজিলা পাস কোথায়, জোজিলা পাস কিন্তু লাদাখে অবস্থিত। কোশ্চেন দেবে এখানে যে সিয়াচিন পাসটা, কারাকোরাম পাসটা কোথায় অবস্থিত, তো সিয়াচিনের ঠিক পাশে কিন্তু অবস্থিত কারাকোরাম পাস। নেক্সট চলে আসো হিমাচল প্রদেশ। আচ্ছা, তোমাদের কাছ থেকে এইটুকু আমরা আশা করব যে ভারতের কোথায় কোন স্টেট আছে সেটা তোমাদের ক্লিয়ার আছে। তবুও আরেকবার বলে দিচ্ছি, এখানে দেখো, আচ্ছা এখানে আমি এটাকে গ্রিন কালার দিয়ে করছি, এইটুকু হলো কি এখন জম্মু কাশ্মীর, এটা JNK। ওপরে এটা হলো কি, এটা হলো লাদাখ। নিচে এটা হলো হিমাচল প্রদেশ, এটা হলো পাঞ্জাব PUN লিখলাম, আর এটা হলো হরিয়ানা HAR, এটা হলো উত্তরাখণ্ড শর্টে লিখছি UK। আর এখানে ঠিক পশ্চিমবঙ্গের ওপরে এটা হলো সিকিম, এখানে S লিখলাম, S ছোটভাবে। আর তারপরে এটা হলো তো ভুটান, এটা ভুটান ভুটান। আর এটা হলো অরুণাচল প্রদেশ, শর্টে লিখলাম AP, অরুণাচল প্রদেশ। এবং অরুণাচল প্রদেশের নিচে এটা হলো N লিখলাম, মানে নাগাল্যান্ড, এবং তার নিচে হলো কি মণিপুর, এখানে M লিখলাম, এটা হলো মণিপুর। প্রত্যেকের কাছে আশা করবো যে ম্যাপ যদি না দেখা প্র্যাকটিস থাকে, বারবার বলছি ম্যাপ দেখা প্র্যাকটিস করো, জিনিসটা মনে রাখতে সুবিধা হবে। তো এবার দেখো নেক্সট মাউন্টেন পাস, এখান থেকে নেক্সট মাউন্টেন পাস চলে আসো হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশে দেখো, হিমাচল প্রদেশে লাল দিয়ে মার্কিং করছি এই যে মাউন্টেন পাসটা 5 নম্বর, এটা কি, এইটা হলো বারালাচালা মাউন্টেন পাস। বারালাচালা মাউন্টেন পাস হলো কোথায় অবস্থিত, হিমাচল প্রদেশে অবস্থিত, কুল্লু ঘাটিতে কিন্তু অবস্থিত বারালাচালা মাউন্টেন পাস। তারপরে দেখো পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের ঠিক বর্ডারে 6 নম্বর যেটা মার্কিং করা আছে, এটা কি পাস, এটা হলো রোটাং পাস। আর নেক্সট দেখো হিমাচল প্রদেশ এবং এইদিকে হলো চায়না বর্ডার, 7 নম্বর যেটা মার্কিং করা আছে। তো কোশ্চেন দেয় যে হিমাচল প্রদেশ এবং চায়নার মধ্যে যে পাসটা আছে,
এটার নাম কি? এটার নাম হলো শিবকিলা। শিবকিলা, শিবকিলা, শিবকিলা মাউন্টেন পাস। চলে আসো এবার উত্তরাখণ্ড রাজ্যে। উত্তরাখণ্ড রাজ্যে দেখো 8 নম্বর যেটা মার্কিং করা আছে, এই 8 নম্বর পাসটার নাম কি? এর নাম হলো লেপু লেক। লেপু লেক, লেপু লেক। 8-এর পরে 9 নম্বর যেটা, 9 নম্বরের পাসের নাম হলো ধর্মা। তো কোশ্চেন দেয় যে ধর্মা পাস কোন স্টেটে অবস্থিত? 9-এর পরে 10 নম্বর যেটা আছে সেটা হলো মানা পাস, মানা, সরি, এটা হলো নীতি পাস, নীতি। আর তারপরে 11 নম্বর যে পাসটা, এটা হলো কি? এটা হলো মানা পাস, এটা হলো মানা। তো কোশ্চেন দেয় যে মানা এবং নীতি পাস কোন স্টেটে অবস্থিত? তো অ্যান্সার কি হবে? উত্তরাখণ্ড। লেপুলেক পাস কোথায়? লেপুলেক পাস অবস্থিত কিন্তু উত্তরাখণ্ডে। চলে আসো এবার আসাম। আসামেই আছে যে 12 নম্বর দেখতে পাচ্ছ, আসামে এই যে এটা হলো কি? এটা হলো নাথুলা পাস, নাথুলা পাস, যেটা চীন এবং ভারতের মধ্যে এই গিরিপথটা আছে, অর্থাৎ এই মাউন্টেন পাসটা আছে। এছাড়া সিকিমে আরেকটা মাউন্টেন পাস আছে 13 নম্বর যেটা দেখতে পাচ্ছ, এর নাম কি? এর নাম হলো জেলিপলা পাস, জেলিপ, জেলিপলা পাস, জেলিপলা পাস। চলে আসো, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে বমডিলা। বমডিলা কোথায়? অরুণাচল প্রদেশে, অরুণাচল প্রদেশে অবস্থিত কি? বমডিলা, বমডিলা, বমডিলা পাস। বমডিলা পাস কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে অবস্থিত। এছাড়া অরুণাচল প্রদেশে অবস্থিত আরো দুটো পাস, এই 15 নম্বর পাসটার নাম হলো কি? দিফু। আর 16 নম্বর পাসটার নাম হলো কি? ইয়াং এ আপ, ইয়াং এ আপ। আচ্ছা, একটু ওপরে লিখে দিচ্ছি এখান থেকে, ওপরে ইয়াং এ আপ, ইয়াং এ আপ পাস। নেক্সট দেখো মণিপুর। মণিপুরের এই যে 17 নম্বর যে পাসটা, এই পাসের নাম কি? পাসের নাম হলো মণিপুরের পাসের নাম হলো কি? তুজু, তুজু পাস। কোশ্চেন দিয়েছে তুজু পাস কোথায় অবস্থিত? মণিপুরে অবস্থিত। যে পাসগুলো লেখালাম প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটুখানি হাইলাইট করে দিচ্ছি। বুরজিলা কোশ্চেন দিয়েছে এক্সামে। কোশ্চেন দিয়েছে বানিহাল, বানিহাল পাস কোথায় অবস্থিত? কোশ্চেন দিয়েছে তোমাদের জজিলা পাস কোথায় অবস্থিত? বারালাচালা পাস কোথায় অবস্থিত? শিবকিলা পাস কোথায় অবস্থিত? কোশ্চেন দিয়েছিল ধর্মা পাস কোথায় অবস্থিত? নাথুলা পাস কোথায় অবস্থিত? বমডিলা কোথায়? আর তুজু পাস কোথায় অবস্থিত? অ্যান্ড রোথাং পাস। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বাকিগুলোও ইম্পর্টেন্ট, বাকিগুলোও কিন্তু কোনো না কোনো এক্সামে এসছে, কিন্তু এই যেগুলো হাইলাইট করে দিলাম এগুলো কিন্তু বহুবার কিন্তু এক্সামে দিয়েছে। নেক্সট এবার চলে আসো দক্ষিণ ভারত সাইটে, অর্থাৎ মহারাষ্ট্রের সাইটে। মহারাষ্ট্রের ওপরে এটা কি? মধ্যপ্রদেশ। এই স্টেটটা মধ্যপ্রদেশ, এটা হলো গুজরাট, এটা হলো মহারাষ্ট্র, এটা হলো তেলেঙ্গানা, তেলেঙ্গানা, এটা হলো কর্ণাটক, কর্ণাটক, কে আর লিখলাম। আর এটা হলো কি? কেরালা, নিচে, নিচে এটা হলো কি? কেরালা, কেরালা। আর এদিকে আছে এটা অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, আর বাকি দরকার নেই। তো এবার দেখো যে মহারাষ্ট্র এবং কি মধ্যপ্রদেশের মধ্যে যে গিরিপথটা আছে, অর্থাৎ 18 নম্বর যে গিরিপথ, এই গিরিপথের নাম কি? এর নাম হলো বুরহানপুর, বুরহান, বুরহানপুর। বুরহানপুর গিরিপথটা থেকে কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে যে কোন মাউন্টেন পাস নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়াকে কানেক্ট করে, নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়াকে কানেক্ট করে কোন মাউন্টেন পাস? তো নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়ানকে কানেক্ট করে কিন্তু বুরহানপুর মাউন্টেন পাস। এবার এখানে মুম্বাইয়ের পাশে দেখো দুটো পাস আছে। 19 নম্বর যে পাসটা, এই পাসের নাম কি? এই পাসের নাম হলো থালঘাট, থাল, থালঘাট, থালঘাট। আর নিচে 20 নম্বর যে পাসটা আছে, এই 20 নম্বর পাসটার নাম কি? এই পাসের নাম হলো ভোরঘাট। থালঘাট অ্যান্ড ভোরঘাট কোন স্টেটে অবস্থিত? অ্যান্সার হবে
কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত। এবার কোশ্চেন দেবে যে এই থালঘাটটা কোন দুটো জায়গাকে কানেক্ট করে। তো থালঘাট এই সাইডে, মুম্বাইয়ের এই সাইডে অবস্থিত কিন্তু নাসিক এই জায়গায়। তো থালঘাট মুম্বাই এবং নাসিককে কানেক্ট করে। আর নিচের দিকে মানে মুম্বাইয়ের নিচের দিকে এরকম জায়গায় অবস্থিত কিন্তু পুনে। তো ভোরঘাট মুম্বাই এবং পুনেকে কানেক্ট করে। এক্সামে কোশ্চেন দিয়েছে যে ভোরঘাট কোন দুটো জায়গাকে কানেক্ট করে, তো অ্যান্সার হবে মুম্বাই অ্যান্ড পুনে। আর থালঘাট মুম্বাই অ্যান্ড নাসিককে কিন্তু কানেক্ট করে। নিচে চলে আসো কেরালা স্টেটে। কেরালাতে 21 নম্বর যে এখানে পাসটা দেখতে পাচ্ছ, এই পাসের নাম কি? পাসের নাম হলো পালঘাট। পালঘাট, পালঘাট। তো পালঘাট পাসটা কোন দুটো জায়গায় কানেক্ট করে? কোচিকে, এদিকে আছে তামিলনাড়ু। তো তামিলনাড়ুর কোয়েম্বাটোর, কোচি এবং কোয়েম্বাটোরকে কানেক্ট করে পালঘাট। আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে ভারতের সব থেকে দক্ষিণতম, ভারতের সব থেকে সব থেকে সাউথ মোস্ট, সাউথ মোস্ট পাস কোনটা? সাউথ মোস্ট পাস। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সেনকোট। সেন সেনকোট কোথায় অবস্থিত? এই যে 22 নম্বর যেটা দেখতে পাচ্ছ, এটা হলো সেনকোট। সেনকোট পাস। সেনকোট পাস কেরালার রাজধানী তিরুবনন্তপুরম এর সাথে এদিকে তামিলনাড়ুর মাদুরাইকে কিন্তু কানেক্ট করে, যেটা ভারতের সব থেকে দক্ষিণতম মাউন্টেন পাস। নেক্সট চলে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পুলিশের এক্সাম, এছাড়া এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু লাইভ ক্লাস সিলেবাস ওয়াইজ প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে আবারও একটা রিকোয়েস্ট থাকছে, ক্লাসের শুরুতেও বলেছিলাম যে কেউ ক্লাসটাকে কিন্তু ডাউনলোড করে দেখবে না। ডাউনলোড করে কিন্তু কেউ ক্লাসটাকে দেখবে না। তোমরা লাইভ দেখো বা রেকর্ডেড হিসাবে দেখো, জাস্ট অনলাইনে কিন্তু ক্লাসটা দেখবে, এটা তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে তার রুটিন কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচেই সবার আগে প্রোভাইড করা হয়। এবং ক্লাসের লিঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু সবার আগে, মানে ক্লাস শুরু হবার 5 মিনিট বা 2-3 মিনিট আগে কিন্তু তোমাদের লিঙ্কগুলো প্রোভাইড করা হয়ে থাকে ক্লাসের। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কোনো নোটিফিকেশন প্রকাশিত হলে বা কোনো এক্সামের ডেট প্রকাশিত বা অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচে কিন্তু ইনফর্ম করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে শুধুমাত্র আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নম্বরে নর্মাল কল, ভিডিও কল করবে না। মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু তোমাদেরকে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের কিন্তু একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো চ্যানেলের লোগোটা দেখে নিচ্ছ এবং চ্যানেলের লিঙ্ক, যেহেতু চ্যানেলটা নতুন, তো চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি। সেটার উপরে ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে আসতে পারবে। এবং নতুন চ্যানেল যেহেতু, তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও। এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো, এটাকেও সাবস্ক্রাইব করে নাও। এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। নেক্সট কোশ্চেন দেখো, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? তো একটা ছবি তোমাদের সামনে ড্র করে দেবো। এই ছবিটা যদি ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা দেখো এবং বাড়িতে যদি 2-3 বার প্র্যাকটিস করো, তাহলে জিন্দিগিতে কিন্তু ভুল হবে না। কটা কোশ্চেন ভুল হবে না সেটাও বলে দিচ্ছি। প্রায় ধরতে পারো 4টে, 2টো, 6টা, 7টা, 8টা, 8খানা কোশ্চেন শুধুমাত্র একটা ছবির মাধ্যমেই তোমাদের ইনক্লুড হয়ে যাবে। তো এখানে দুটো রাউন্ড আঁকো, এখানে একটা গোল রাউন্ড, দুটো বৃত্ত আঁকো, একটু বড় করে আঁকো তাহলে সুবিধা হবে বুঝতে। একটা বৃত্ত আর এই সাইডে আরেকটা বৃত্ত। বৃত্ত দুটোকে মাঝখান থেকে ভাগ করে নাও, বৃত্ত দুটোকে
মাঝখান থেকে ভাগ করে নাও। তো প্রথমে একটাতে লেখো RS মানে রাজ্যসভা, এবং একটাতে লেখো লোকসভা LS। লোকসভাতে যেটা লিখলে তার মাথায় একটুখানি দাগ কেটে নাও এবং সেখানে লেখো প্রাইম মিনিস্টার PM, কারণ লোকসভা থেকেই নির্বাচিত হয়ে প্রাইম মিনিস্টার কিন্তু নির্বাচন হন। একইভাবে এটা নিচে লেখো সেন্ট্রালের ক্ষেত্রে, আর এখানে নিচে লেখো স্টেট সেন্ট্রাল অ্যান্ড স্টেট। তো স্টেটের ক্ষেত্রে এখানে লেখো স্টেটের উচ্চ কক্ষ কোনটা, আচ্ছা সেন্ট্রালের উচ্চ কক্ষকে কি বলা হয়, রাজ্যসভা, আর সেন্ট্রালের নিম্ন কক্ষকে বলা হয় কি, লোকসভা। একইভাবে স্টেটের উচ্চ কক্ষকে কি বলা হয়, বিধান পরিষদ। যদিও আমাদের পশ্চিমবঙ্গে বিধান পরিষদ নেই, বিধান পরিষদ গঠন হওয়ার কথা চলছিল কিন্তু এখনো পর্যন্ত স্বীকৃতি পায়নি। আগে ছিল, তারপর সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল, আবারও কিন্তু নতুনভাবে বিধান পরিষদ গঠন হওয়ার কথা চলছিল কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। আর স্টেটের নিম্ন সদনকে কি বলবো, বিধানসভা, তো সেটাকে লিখলাম VS। তো একইভাবে নিম্ন সদনের উপরে এখানে দাগ কাটো এবং সেখানে লেখো নিম্ন সদন থেকে, অর্থাৎ বিধানসভার ইলেকশন হলে কে নির্বাচন হয়, মুখ্যমন্ত্রীর নির্বাচন হয়। তো বিধানসভা থেকে কে নির্বাচন, মুখ্যমন্ত্রী, অর্থাৎ CM-টাকে লেখো ঠিক ওপরে এই জায়গাতে। এবার এখানে সেন্ট্রালের পাশে এই জায়গায় লেখো প্রেসিডেন্ট লিখে চৌকো বক্স করে দাও। একইভাবে স্টেটের পাশে লেখো গভর্নর এবং চৌকো বক্স করে দাও। এই হলো টোটাল ছবি। এবার মনে রাখার সব থেকে সহজ উপায়টা দেখো, প্রেসিডেন্ট থেকে গভর্নর পর্যন্ত একটা অ্যারো চিহ্ন দাও, সেখানে লেখো সব থেকে বেশি মানে 35 বছর মিনিমাম এজ কিন্তু প্রেসিডেন্ট বা গভর্নর হওয়ার জন্য কত বছর বয়স দরকার, 35 বছর কিন্তু বয়স দরকার। তারপর এখানে উচ্চ কক্ষ সাথে মানে সেন্ট্রালের উচ্চ কক্ষ সাথে স্টেটের উচ্চ কক্ষকে কানেক্ট করো। তো এখান থেকে অ্যারো চিহ্ন রাজ্যসভা থেকে অ্যারো চিহ্ন বার করো, করে এখানে নিয়ে আসো বিধান পরিষদ অর্থাৎ স্টেটের উচ্চ কক্ষ পর্যন্ত, এবং এই অ্যারো চিহ্নের উপরে লেখো এই 35-এর থেকে 5 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে 30। তো 30 বছর কিন্তু ন্যূনতম বয়স দরকার রাজ্যসভার সদস্য বা বিধান পরিষদের সদস্য হতে গেলে। কোশ্চেনটা কিন্তু খেয়াল রাখবে। এবার এখানে চলে আসো লোকসভা মানে নিম্নকক্ষ সেন্ট্রালের, আর এদিকে রাজ্যের নিম্নকক্ষকে কি বলবো, বিধানসভা। তো লোকসভা আর বিধানসভাকে একটা অ্যারো চিহ্ন দিয়ে মার্কিং করো। এবার এখানে ছিল কি, লাস্ট ছিল 30, তো 30 থেকে 5 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হচ্ছে 25, তো হয়ে গেল 25 বছর। তো লোকসভা এবং বিধানসভা বা প্রাইম মিনিস্টার বলো বা চিফ মিনিস্টার বলো, এদের নির্বাচন হওয়ার জন্য মানে এটা হওয়ার জন্য এদের মিনিমাম এজ কত দরকার, মিনিমাম এজ দরকার 25 বছর। তাহলে এখান থেকে দেখো 8টা কোশ্চেন কিন্তু কমপ্লিট হচ্ছে। কি কি, প্রেসিডেন্ট গভর্নর দুটো হলো, প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার 4টে হলো, রাজ্যসভা লোকসভা 6টা, বিধান পরিষদ বিধানসভা হলো 8টা। তো 8টা কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কাছে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে, বা কোশ্চেন দিল প্রাইম মিনিস্টার হতে গেলে কত ন্যূনতম বয়স হতে হবে, কোশ্চেন দেবে যে প্রেসিডেন্ট হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে। তো এখান থেকে এই ছবির থেকে কিন্তু 8খানা কোশ্চেন তোমাদের কভার হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হবে, লোকসভা সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত, এক্ষুনি বললাম 25 বছর কিন্তু হতে হবে। লোকসভার বলো বা প্রাইম মিনিস্টার বলো বা বিধানসভা বলো বা চিফ মিনিস্টার বলো হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে কত বছর, 25 বছর কিন্তু ন্যূনতম বয়স হতে হবে। এবার এখান থেকে কোশ্চেন দেবে একটা যে ভোট দেওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হয়, মিনিমাম এজ এটা আশা করি প্রত্যেকেরই জানা উচিত। মিনিমাম ভোটিং এজ ভোট দেওয়ার জন্য ন্যূনতম বয়স, তো প্রত্যেকেরই 18 বছর কমপ্লিট হওয়ার পরপরই কিন্তু ভোটার কার্ড তৈরি হয়ে যায়। কেন তৈরি হয়, যাতে করে সে ভোট দেওয়ার অধিকার পায়, ভোট দিতে পারে। তো 18 বছর বয়স থেকে, ন্যূনতম 18 বছর বয়স থেকে কিন্তু ভোটিং এজ হয়ে যায়। কিন্তু এই 18 বছরটা আগে ছিল কত, আগে ছিল কিন্তু 21 বছর, অর্থাৎ 21 বছর থেকে 3 বছর কমিয়ে 18 বছর ভোটিং এজ করা হয়েছে। কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এক্সামে কোশ্চেন দিয়েছে,
তো মনে রাখবে 61তম 61st অ্যামেন্ডমেন্ট, 61st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কত সালে হয়েছিল এই সংশোধনীটা? 1988 সালে। প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে যে ভোটিং এজ 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে কত সালে? তো অ্যান্সার হবে 1988 সালে। কোন সংশোধনীর মাধ্যমে? অ্যান্সার হবে 61তম সংশোধনীর মাধ্যমে, যেটা হয়েছিল 1988-তে। চলে আসো পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিত কোন যৌগটি উপশমকারী হিসাবে ব্যবহার করা হয়? তো উপশমকারী হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়াম ব্রোমাইড এর মধ্যে। পটাশিয়াম ব্রোমাইড, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পটাশিয়াম ব্রোমাইডের রাসায়নিক সংকেত কি? KBr, কে ফর পটাশিয়াম, বিআর ফর ব্রোমিন, পটাশিয়াম ব্রোমাইড, KBr। এটা কিন্তু উপশমকারী হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া মানুষের মৃগী রোগ যেটা হয়, সেই মৃগী রোগের চিকিৎসায় কিন্তু সর্বপ্রথম আমরা এই পটাশিয়াম ব্রোমাইডকে ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেনে আসো, শিশুদের দেহে কতগুলো হাড় থাকে? তো শিশুদের দেহে হাড়ের সংখ্যা কটা? নিউ বর্ন বেবি, কোশ্চেন এভাবেও দিতে পারে যে সদ্যজাত শিশু দেহে হাড়ের সংখ্যা কটা থাকে? তো অ্যান্সার হবে 300টা কিন্তু হাড় থাকে। আর একজন অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্ত বয়স্কের দেহে কটা হাড় থাকে? একজন অ্যাডাল্টের দেহে, বা যদি কোশ্চেন শুধুমাত্র দেয় মানব দেহে কতগুলো হাড় থাকে, অর্থাৎ সেটা বোঝাতে চাইছে অ্যাডাল্টের দেহের কথাই কিন্তু বোঝাতে চাইছে। শিশুর ক্ষেত্রে যদি বলে সেটা উল্লেখ করে দেবে। তো অ্যান্সার কি হবে তখন? 206টা কিন্তু হাড় থাকে। আচ্ছা, এখান থেকে একটু হাড়ের ব্যাপারে, বোনের ব্যাপারে একটুখানি ছোটভাবে ডিসকাস করব। এখানে হেডিং করো বোন। কোশ্চেন দেবে যে আমাদের হাড় গঠিত কি দ্বারা? তো যদি কোশ্চেন লেভেল হার্ড থাকে তখন কিন্তু স্পেসিফিক করে দেবে। তো সবাই জানে যে ক্যালসিয়াম দ্বারাই কিন্তু গঠিত হয়। তো ক্যালসিয়ামের কি? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট দ্বারা কিন্তু আমাদের হাড় গঠিত হয়, যার সংকেত কি? রাসায়নিক সংকেত Ca3PO4 এর হোল টুয়াইস। নেক্সট কোশ্চেন দেবে হাড় থেকে যে আমাদের হাড়ে কোন প্রকার প্রোটিন পাওয়া যায়? কোন প্রকার প্রোটিন দ্বারা গঠিত হয় হাড়? তো মনে রাখবে ওসিন প্রোটিন থাকে, ওসিন নামক প্রোটিন থাকে হাড়ে। একটা এক্ষুনি বললাম যে অ্যাডাল্টদের কটা হাড় থাকে? 206টা হাড় থাকে। আর আরেকটা কোশ্চেন দেয় যে হাড় কোন প্রকার টিস্যু? হাড় কোন প্রকার টিস্যু? তো হাড় হলো এক প্রকার কানেক্টিং টিস্যু। কানেক্টিং টিস্যুর উদাহরণ কি? রক্তও কিন্তু কানেক্টিং টিস্যু। এবং তার পাশাপাশি হাড়ও হলো কানেক্টিং টিস্যুর উদাহরণ। এটা কিন্তু মনে রাখবে। হাড় থেকে আর দুটো কোশ্চেন দেয় যে মানব দেহের সব থেকে ছোট হাড়, মানব দেহের সব থেকে ছোট হাড় কোনটা? মানব দেহের সব থেকে ছোট হাড়, ছোট বোন কোনটা? আরেকটা কোশ্চেন দেবে মানব দেহের সব থেকে বড়, বা যদি কোশ্চেন দেয় মানব দেহের সব থেকে ফাঁপা বা বড় হাড় কোনটা? তো মানব দেহের সব থেকে ছোট হাড় হলো কানে থাকে স্টেপিস হাড়, কিন্তু সব থেকে ছোট। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এই কোশ্চেনটা, মোস্ট ইম্পর্টেন্ট। আর সব থেকে বড়, এটাও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, সেটা হলো আমাদের থাইতে থাকে ফিমার হলো সব থেকে বড় এবং সব থেকে হলো, অর্থাৎ সব থেকে ফাঁপা হাড় হলো ফিমার। নেক্সট কোশ্চেনের দিকে চলে আসো। ট্রেন টু পাকিস্তান গ্রন্থটার রচয়িতাকে? তো রিসেন্টলি কিন্তু তোমাদের পড়িয়েছি বুকস অ্যান্ড অথরের যে ক্লাসটা চলছে, তোমাদের এসএসসির যে ক্লাসটা চলছে, সেই ক্লাসে ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর, ইম্পর্টেন্ট ডেটস, এছাড়া আরও অন্যান্য টপিক কিন্তু সেখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি যারা শুধুমাত্র পিএসসির ক্ষেত্রে টার্গেট করে রেখেছো তারা শুধুমাত্র এই ক্লাসটার না দেখে এর পাশাপাশি তোমরা পুলিশের যে ক্লাসটা চলছে জিকেজিএস এর এবং এসএসসির যে ক্লাসটা চলছে এই ক্লাসগুলো ফলো করো। কারণ প্রত্যেকটা ক্লাস জিকেজিএস এর যে ক্লাস প্রোভাইড করা হচ্ছে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য, মানে যে সমস্ত এক্সামে জিকেজিএস থাকছে প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো ট্রেন টু পাকিস্তান কি পড়িয়েছিলাম খুশবন্ত সিং এর লেখা বই হলো ট্রেন টু পাকিস্তান। এবং এই ট্রেন টু পাকিস্তানে কি বলা হয়েছে? সেই 1971-এর টাইমে যখন
পাকিস্তান থেকে, সরি, 1971 না, স্বাধীনতার টাইমে 1947 টাইমে যখন হচ্ছে পাকিস্তান স্বাধীন হয় 14ই আগস্ট এবং 15ই আগস্টে ভারত স্বাধীন হয়, সেই টাইমে যারা পাকিস্তানে থাকতে চায় তারা পাকিস্তানে থাকবে, বা পাকিস্তানের যে সমস্ত বাসিন্দারা ছিল ভারতে যারা আসতে চায় তারা ভারতে আসতে পারে, এবং ভারতের বাসিন্দা যদি পাকিস্তানে যেতে চায় তারা ভারতে যেতে পারে। তো এই রকম কন্ডিশনে পাকিস্তান থেকে একটা ট্রেন ভারতে এসেছিল, যারা যে সমস্ত পাকিস্তানিরা ভারতে এসে থাকতে চাইছিল, তো সেই ট্রেনে কিন্তু যাদেরকে পাঠানো হয়েছিল বা যারা এসেছিল ওই পাকিস্তান থেকে, তাদেরকে কিন্তু মেরে দেওয়া হয়েছিল, অর্থাৎ লাশ ভর্তি ট্রেন এসেছিল, যার একটা মুভিও তোমরা হয়তো দেখেছো, গাদার নামক মুভিটা, যেখানে সানি দেওয়ালের রোল ছিল সম্ভবত। তো সেটা কিন্তু এই ট্রেন টু পাকিস্তান এই বইয়ের রেসপেক্টে কিন্তু মুভিটা ছিল। তো কার লেখা বইটা? খুশবন্ত সিং। আচ্ছা, সালমান রুশদি কিন্তু ম্যান বুকার প্রাইজ পেয়েছে, অরুন্ধতী রায়ও কিন্তু ম্যান বুকার প্রাইজ পেয়েছে। তো এনাদের যে বইটার জন্য ম্যান বুকার প্রাইজ পেয়েছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো সালমান রুশদি কোন বইয়ের জন্য? মিড নাইটস চিলড্রেন, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। মিড নাইটস মিড নাইটস চিলড্রেন জন্য কিন্তু ইনি ম্যান বুকার প্রাইজ পেয়েছেন সালমান রুশদি। এছাড়া সালমান রুশদির আরেকটা বই, ফেমাস বই, লিখে নাও, দ্য স্যাটানিক ভার্স। অরুন্ধতী রায়ের লেখা বই, একটাই বই রিলেট করাবো যেটার জন্য তিনি ম্যান বুকার প্রাইজ পেয়েছেন, গড অফ স্মল থিংস দ্য গড অফ স্মল থিংস। আর বিক্রম শেঠের লেখা দুটো বই রিলেট করাবো, দ্য ফ্রগ অ্যান্ড দ্য নাইটিঙ্গেল। দ্য ফ্রগ অ্যান্ড দ্য নাইটিঙ্গেল। এবং আরেকটা বই এখান থেকে রিলেট করো, এ সুইটেবল বয়। তো আজকের ক্লাসটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে গেছে, আটটা কোশ্চেনের দ্বারা। তো পরবর্তী কোশ্চেন থেকে, 9 নম্বর কোশ্চেন থেকে আমরা পরবর্তী ক্লাস মানে 59 নম্বর ক্লাসের পার্ট 2 নিয়ে আসবো। তো ফার্স্ট পার্টটা আশা করি যে 8টা কোশ্চেন আজকে আলোচনা করেছি, 8টা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের ডাউট থাকছে, তো সেটা আমরা পরবর্তী ক্লাসে সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করবো। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে। আর নেক্সট ক্লাস থাকবে তোমাদের এই 59 নাম্বার যে সেটটা থাকছে এর পার্ট 2 নিয়ে, অর্থাৎ এখনো কিন্তু তোমাদের সবে 8টা হয়েছে, মানে 12টা কোশ্চেন এখনো থেকে গেছে। যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে তাই ক্লাসটা এখানে স্টপ করছি। তো আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।